দীর্ঘ 20 বছর পর ফিলিস্তিনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে 28শে নভেম্বর। নভেম্বর মাসে এই নির্বাচন হবার পর প্রত্যাশা ফিলিস্তিনের মাটিতে একটি সরকার তৈরি হবে, যে উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই পৃথিবীর 157টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বের 193টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে 81% রাষ্ট্রই ফিলিস্তিনকে রাষ্ট্র বলে মনে করে। অথচ এই ফিলিস্তিনে এতদিন ধরে কোনো জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না। 2006 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই নির্বাচনে যখন হামাস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে, সেই হামাসকে কিন্তু সরকার করতে দেওয়া হয়নি। ফলে 2006 সালের পর থেকে আজ 2026 সাল আর কোনো নির্বাচন হয়নি ফিলিস্তিনের মাটিতে। আর তারই মধ্যে 2023 সাল থেকে লাগাতার গণহত্যা করেছে ইসরায়েল গাজা ভূমিতে। তাই গাজা ভূমি যখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি ওয়েস্ট ব্যাংকের মধ্যে নতুন নতুন এলাকা প্রতিদিন দখল করে ওয়েস্ট ব্যাংকেও প্রায় ফুরিয়ে ফেলেছে ইসরায়েল। ঠিক এই সময়ে মেহমুদ আব্বাস ফিলিস্তিনের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন। আর এই নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনে যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আশা করা যাচ্ছে এতদিন ধরে ইসরায়েল যে বর্বরতা চালিয়ে আসছিল, সেই বর্বরতায় লাগাম পড়বে। যে হারে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যা অন্তত কমবে। অন্তত বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের পক্ষে একটি সরকার কাজ করবে, যে সরকারের একটা নিজস্ব সৈন্যবাহিনী, পুলিশি ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে নাগরিক সমস্যা সমাধানের একটা ব্যবস্থাপনা অন্তত গড়ে উঠবে। এটাই মনে করছে জাতিসংঘ, এটাই মনে করছে ইউরোপ আমেরিকার সাধারণ মানুষ এবং বিশ্বের যে সমস্ত বড় বড় দাতব্য সংস্থা যারা বিপুল পরিমাণে দান করে এই ফিলিস্তিনি জনতাদের, তারাও চাইছে এই মুহূর্তে যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের নিয়ে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং এই আবেগে যুক্ত হয়েছে ফিলিস্তিনে আজও বেঁচে থাকা লক্ষ লক্ষ সাধারণ মানুষ। তারাও বাঁচতে চাইছে, তারা ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে মুক্তি পেতে চাইছে, তারা বাঁচাতে চাইছে তাদের নিজেদের বাড়ি ঘর এবং তাদের ছেলে মেয়ে যাতে আগামী দিনে নির্ভয়ে লেখাপড়া করতে পারে, মানুষ হতে পারে। শেষবারের মতো কোমর বেঁধেছে ফিলিস্তিনের সাধারণ মানুষ, দেখছে স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কি সত্যি সত্যি বাস্তবায়িত হতে পারবে? 28শে নভেম্বর যে নির্বাচনের দিন ঘোষিত হয়েছে, এই নির্বাচন কি অনুষ্ঠিত হবে? কারণ এখনো পর্যন্ত স্থির নয় এই নির্বাচনে হামাস অংশগ্রহণ করতে পারবে কিনা, বা যদি হামাস নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, পিএলওর পক্ষে ইতিমধ্যে মেহমুদ আব্বাস নির্বাচনের যে সমস্ত শর্ত স্থির করেছে, সেই শর্তে হামাস রাজি হতে পারবে কি না। এক। এবং দ্বিতীয় বড় প্রশ্ন, ইসরায়েল আদৌ এই নির্বাচনকে অনুষ্ঠিত হতে দেবে? কারণ যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের মাটিতে যদি একটি নির্বাচিত সরকার গড়ে ওঠে, সেই সরকার কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এই নির্বাচন ইসরায়েলের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ হতে পারে। তাই ইসরায়েল সহজে এই নির্বাচন যে হতে দেবে না, তারও কিন্তু রীতিমতো সম্ভাবনা রয়েছে। চলুন মূল পর্বের আলোচনা আমরা দেখে নিই। ফিলিস্তিনের কোন কোন দল অংশগ্রহণ করতে চলেছে, নির্বাচনের শর্তাবলী বা কি, এবং শেষ পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করব এই নতুন সরকার ফিলিস্তিনি জনতার আশা প্রত্যাশাকে পূরণ করার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। আল জাজিরা সহ বিশ্বের সকল গণমাধ্যমেই ফিলিস্তিনি যে নির্বাচনের খবর সম্প্রচারিত হয়েছে। এমনকি আরব বিশ্বের রাষ্ট্রনায়করাও বর্তমানে ঐক্যবদ্ধ হচ্ছেন যাতে ফিলিস্তিনের এই নির্বাচন সাফল্যের সঙ্গে করা যায়। অর্থাৎ নির্বাচন না হলে পরে ফিলিস্তিনের মাটিতে যদি সরকার গড়ে না ওঠে, তাহলে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নির্মাণের কাজ কোনো দিনই সম্পূর্ণ হবে না। তাই যদিও নির্বাচন হওয়া মানেই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়া তা নয়, কিন্তু এটি একটি বড়সড় এবং শক্তিশালী পদক্ষেপ হতে যাচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে। তাই
এই নির্বাচন ফিলিস্তিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা বলার অপেক্ষা রাখে না। চলুন এবার দেখে নিই আমরা এই নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ফিলিস্তিন একটা আস্ত রাষ্ট্রকে দখল করে রেখেছে ইসরায়েল। প্রতিদিন এখনো যে অংশটুকু বেঁচে আছে সেই অংশকে গ্রাস করে নিচ্ছে গণহত্যাকারী আইডিএফ সেনারা। তাই ফিলিস্তিন রাষ্ট্র এই মুহূর্তে 3টে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একদিকে গাজা ভূমি, সংকীর্ণ একটা জমি যেখানে 17 লক্ষ মানুষ এখন পলিথিনের তলায় গাদাগাদি করে বেঁচে আছে। ওদিকে আল আকসা মসজিদ যে পবিত্র জমিতে অবস্থিত, সেই জেরুজালেম এখন বিভক্ত হয়ে একটা ক্ষুদ্র অংশ পড়ে রয়েছে, যেখানে প্রতিদিন মার খাচ্ছে ফিলিস্তিনি জনতা ইসরায়েলি বর্বর আইডিএফ পুলিশের হাতে। সেই পূর্ব ইসরায়েল আর যে অংশটা এখনো পর্যন্ত বড় আয়তন রয়েছে তার নাম ওয়েস্ট ব্যাংক। সেই ওয়েস্ট ব্যাংকের অভ্যন্তরে আবার প্রতিদিন নতুন নতুন বাড়ি তৈরি করে নতুন নতুন এলাকা দখল করে রয়েছে ইসরায়েল। তাই এই 3 খণ্ডে বিভক্ত ফিলিস্তিনের মাটি, গাজা, পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক, এই 3 অঞ্চলে সকল মানুষকে নিয়ে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ওয়েস্ট ব্যাংকের সবচাইতে বড় রাজনৈতিক দল, তার নাম ফাতা। এই ফাতা দলেরই নেতা হচ্ছেন মেহমুদ আব্বাস। যে ফাতা দল সারা পৃথিবীতে পরিচিত হয়ে উঠছিল একজন মানুষের নামে, যার নাম ইয়াসের আরাফাত, যিনি শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তার ওই সেই বিখ্যাত অসলো চুক্তির ফল হিসেবে। তাই এই ফাতা দল ফিলিস্তিনের সবচেয়ে পুরনো দল। ফাতা দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল দ্য ফ্রিডম গ্রুপ। এই ফ্রিডম গ্রুপ আবার ইয়াসের আরাফাতের ভ্রাতুষ্পুত্রের তৈরি দল। তারপরে আমরা বলতে পারি যে ফাতা দলেরই একটি খণ্ডিত অংশ দ্য ফ্রিডম গ্রুপ, তারা অংশগ্রহণ করছে এই নির্বাচনে। অপর গুরুত্বপূর্ণ দল এই নির্বাচনে হতে যাচ্ছে হামাস। যে হামাস 2006 সালে ফিলিস্তিনের মাটিতে সব থেকে বেশি আসন পেয়ে জয়ী হয়েছিল, সেই হামাস দলকে নিয়ে তৈরি হচ্ছে এখন প্রশ্ন। প্রথমত বললাম যে হামাস তারা নিজেরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে কিনা বা করবে কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, তারা যদি অংশগ্রহণ করতেও চায়, ইসরায়েল কি হামাসকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে? কারণ হামাস ইসরায়েলের পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ। তারা যদি ভোটে জিতে যায় এবং হামাস যদি সরকার তৈরি করে নেয় ফিলিস্তিনের মাটিতে, তাহলে ইসরায়েলের জন্য সেটা খুব একটা সুখকর হবে না। তাই হামাসকে নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবং অপর গুরুত্বপূর্ণ দলের নাম থার্ড ওয়ে, এবং তাছাড়াও রয়েছে একাধিক বাম দল রয়েছে, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখন যে প্রশ্ন আমরা বলছিলাম যে হামাস এই নির্বাচনের নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাজা ভূমিতে আজ পর্যন্ত যদি কোনো রাজনৈতিক দল ফিলিস্তিনের জনতার কাছে প্রিয় হয়, নির্ভরযোগ্য হয়, তার নাম হামাস। হামাস ছাড়া গাজা ভূমির মানুষ কোনো রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধি বলে মনে করে না। তাই হামাস যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে পুরো গাজা ভূমি এই নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা এই নির্বাচনে শরিক হতে পারবে না। এই গাজা ভূমিতে 2006 সালের নির্বাচনে হামাস 80%-এরও অধিক আসন জিতেছিল। আবার এই একই কথা বলা চলে ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রেও, কারণ ওয়েস্ট ব্যাংকেও গাজা 70%-এরও অধিক আসন জিতেছিল এই 2006 সালের নির্বাচনে। তাই হামাস কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু ওদিকে মেহমুদ আব্বাস তিনি এই নির্বাচনের জন্য বেশ কিছু বৈপ্লবিক সংশোধনী এনেছেন এই নির্বাচনকে ঘিরেই, যার মধ্যে বিতর্কিত একটি সিদ্ধান্ত যে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বা যে সমস্ত রাজনৈতিক দল তারা এই নির্বাচনে লড়বে, তাদের একটি মুসলেকা দিতে হবে। মুসলেকাটা কি? যে সেই সমস্ত ব্যক্তি তারা মনে করে যে তাদের এই মর্মে ঘোষণা দিতে হবে যে তারা 1993 সালে ফিলিস্তিনের পিএলওর পক্ষে ইয়াসের আরাফাত ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে যে অসলো চুক্তি করেছিল, সেই চুক্তিতে তারা বিশ্বাস করেন। অর্থাৎ ইসরায়েল হ্যাজ রাইট টু এক্সিস্ট, তার মানে দ্বিরাষ্ট্রিক সমাধান, ইসরায়েল এবং প্যালেস্তাইন এই দুটি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে, এ কথা মেনে নিচ্ছি এই বলে মুসলেকা দিতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। কি এখন এই ঘোষণা হামাস কি দেবে? কারণ হামাস সহ
অধিকাংশ ফিলিস্তিনি জনতাই মনে করে না ইসরায়েল রাষ্ট্রের বেঁচে থাকার অধিকার আছে, কারণ ইসরায়েল সম্পূর্ণরূপে একটা বেআইনি রাষ্ট্র, একটা দখলদার রাষ্ট্র, যে রাষ্ট্রের না আছে কোনো আইনি বৈধতা, না আছে কোনো নৈতিক বৈধতা। এই ইসরায়েল হলো পশ্চিমী দুনিয়ার তৈরি করা একটা অন্যায় এবং খুন। এই অন্যায় খুনকে হামাস কোনোভাবেই মানে না, না মানে ফিলিস্তিনি জনতা। তাই মেহমুদ আব্বাসের যে শর্ত রাখা হয়েছে, এভরি পার্টি অ্যান্ড ক্যান্ডিডেট কন্টেস্টিং ইন দ্য ইলেকশন হ্যাজ টু রিকগনাইজ পিএলও ইসরায়েল 1993 অসলো অ্যাকর্ড। এই অসলো অ্যাকর্ড নিয়ে কিন্তু একটা বড়সড় বিতর্ক তৈরি হবে আগামী দিনে। এই কারণেই ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে মেহমুদ আব্বাসের আনা যে নির্বাচনী সংশোধনী তাকে তীব্র কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। যেহেতু দীর্ঘ 20 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনে, তাই 2006 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনই একমাত্র ভরসা আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট তাকে বোঝার জন্য। 2006 সালে যেখানে মোট আসন সংখ্যা ছিল 132, সেই আসন সংখ্যা বেড়ে গিয়ে এবার হচ্ছে 200 আসন। জনসংখ্যা যেহেতু 2006 সালের থেকে বৃদ্ধি পেয়েছে, তাই বর্তমানে যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচনে 200টি আসনের জন্য ভোট হবে। তো চলুন তার আগে আমরা একটু দেখে নিই 2006 সালে কে কোথায় জিতেছিল, মোটামুটি একটা চিত্র। মোট 132-এর মধ্যে হামাস আসন পেয়েছিল 74টি, ফাতা দল জিতেছিল 48টি আসনে এবং অন্যান্য পার্টি তারা পেয়েছিল 10টি আসন। সেখানে আপনারা দেখুন এই যে গাজা ভূমিতে প্রায় একচেটিয়ায় হামাস জয়ী হয়েছিল, কয়েকটি আসন ফাতা জিতেছিল, 5টার মতো আসন জিতেছিল ফাতা। অপরদিকে ওয়েস্ট ব্যাংক, এটা ওয়েস্ট ব্যাংকের চিত্র দেখছেন, গোটা ওয়েস্ট ব্যাংকের প্রায় সমস্ত অঞ্চলেই, প্রায় হেব্রন থেকে শুরু করে বেথলহাম, এমনকি সেলফিড, জেনিন, টুবাস, প্রায় সমস্ত অঞ্চলেই কম বেশি হামাস আসন জিতেছিল। তাই এবারের নির্বাচনেও প্রায় একই রকম ভাবে হামাস বিপুল পরিমাণের জনসমর্থন পেতে পারে, সেটাই অনুমান করছে বিশেষজ্ঞ মহল। এখন বাকিটা নির্ভর করছে ভবিষ্যতের উপরে, হামাস এই নির্বাচনে লড়ে কিনা কিংবা তাকে লড়তে দেওয়া হয় কিনা, এই প্রশ্নই সব থেকে গুরুত্বপূর্ণ। হামাসের পর যে বিষয়টা আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার এই নির্বাচনকে নিয়ে, সেটা হলো ইসরায়েল এই নির্বাচনকে আদৌ কি হতে দেবে? উইল ইসরায়েল লেট ইট হ্যাপেন? ইসরায়েল কি এই নির্বাচন আদৌ হতে দেবে? এই প্রশ্নের উত্তরকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে ইয়েস, অনুমতি দিতে পারে ইসরায়েল, তার বেশ কিছু কারণ রয়েছে। ঠিক একইভাবে ইসরায়েল এই নির্বাচন হতে দেবে না। কেন দেবে না? তার পক্ষেও কিন্তু বেশ কিছু উত্তর রয়েছে। চলুন আমরা এই দুই পক্ষকে এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই দেখুন, ইউরোপ, আরব লীগ, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল ডোনার্স, প্রত্যেকের পক্ষ থেকে ইসরায়েলের উপরে বিপুল পরিমাণে চাপ রয়েছে, এই নির্বাচন করতে দিতেই হবে। প্রথমত আমরা বলছি ইউরোপ মহাদেশের সাধারণ মানুষ, শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞানী, ডক্টর থেকে শুরু করে একেবারে সাধারণ স্তরের মানুষ, তারা গাজা ভূমিতে যে অমানবিক গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এমনকি সমুদ্র ফ্লোটিলার যে জাহাজ নিয়ে একাধিকবার এই গাজা ভূমিতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে ইউরোপের সাধারণ মানুষ। শিশুদের খাবার, ঔষধপত্র, জামা কাপড় নিয়ে বারবার ইসরায়েল এই ব্যারিকেড ভেঙে গাজা ভূমিতে পৌঁছানোর চেষ্টা করেছে ইউরোপ মহাদেশে। তাই ইউরোপের প্রতিটি সরকারের ওপরেই প্রায় ব্যাপক চাপ রয়েছে জনতার, যে করেই হোক ফিলিস্তিনের মাটিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সরকার গড়তে হবে, যে সরকারের মাধ্যমে ওই ফিলিস্তিনি জনতাকে সাহায্য পৌঁছে দেওয়া সহজ হয়। এই মুহূর্তে কোনো সরকার না থাকার কারণেই আন্তর্জাতিক যে বিশ্ব, সেই বিশ্ব ফিলিস্তিনকে সাহায্য পাঠাতে পারছে না। ইসরায়েল সমস্ত ক্রসিংকে বন্ধ করে দিয়ে খাবার ঢোকা বন্ধ করে দিয়েছে। তাই এই মুহূর্তে ইউরোপের জনগণের সবচেয়ে বড় দাবি, ফিলিস্তিনে একটি স্থায়ী সরকার তৈরি করতেই হবে এবং নির্বাচন তার জন্য বাধ্যতামূলক। ঠিক একই কথা মনে করছেন আরবের নেতারা, তারাও এখন ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনের নির্বাচনের ব্যাপারে।
সর্বোপরি জাতিসংঘ যদিও এই মুহূর্তে একটি দুর্বল সংস্থায় পরিণত হয়েছে, তবুও ফিলিস্তিনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং সেখানে যেটুকু মানবিক কর্মসূচি চলে তার অধিকাংশটাই কিন্তু এই জাতিসংঘের দ্বারাই চলে। তাই জাতিসংঘের মহাসচিব সহ গোটা সংস্থাই চাইছে যে করেই হোক এবার অন্তত নির্বাচন করতে হবে ফিলিস্তিনে। এবং ইন্টারন্যাশনাল ডোনার, যে ডোনারের টাকায় পিএলও নামক ফিলিস্তিনের মাটিতে যে সংস্থা চলে, সেই সংস্থা পরিচালনার ক্ষেত্রে যেটুকু খরচ প্রয়োজন হয় তার সবটাই প্রায় এই ডোনারদের টাকায় চলে। সেই ডোনাররা এবার একরকম বাধ্য করেছে মেহমুদ আব্বাসকে নির্বাচন ঘোষণা করার জন্য। এতদিন ধরে প্রায় স্বৈরাচারী নায়কের মতো এই ডুবতে থাকা দেশ ফিলিস্তিনকে শোষণ করে আসছিল মেহমুদ আব্বাস। তাই মেহমুদ আব্বাস যদি তিনি জনগণের দ্বারা ভোট পেয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হন, কোনো অসুবিধে নেই। তাই তাকে একবার নির্বাচন করে প্রমাণ করতে হবে ফিলিস্তিনিদের নেতা হলেন মেহমুদ আব্বাস। সেই চাপের কাছে নতি স্বীকার করেই মেহমুদ আব্বাস শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। এবং পরিশেষে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়, ফিলিস্তিনি জনতা তারাও চাইছে এবার আত্মনিয়ন্ত্রণের অধিকার, তারা চাইছে ভোট দিতে এবং একটি সরকার তৈরি করতে। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। তাই একটা নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ সরকার যতক্ষণ না তৈরি হচ্ছে ফিলিস্তিনের জনতা এক হতে পারবে না। সেই গণতান্ত্রিক অধিকারের জায়গাটাকে এবার সব থেকে গুরুত্ব দিচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ, তারা চাইছে ভোট হোক। তাই যখন বিশ্ব চাইছে, ফিলিস্তিনের জনতা চাইছে, তখন ইসরায়েল একা এই ভোটকে আটকাতে পারবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই এই মতকে যদি আমরা গুরুত্ব দিয়ে ভাবি তাহলে আমাদের বলতেই হয় 28শে নভেম্বর 2026 সাল ফিলিস্তিনে দীর্ঘ 20 বছর পর আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবার ঠিক যে যুক্তিতে আমরা বলছি নির্বাচন হতে পারে, আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। কারণ ইসরায়েল রাষ্ট্র যারা 70,000 নিরীহ গাজাবাসীকে আকাশ থেকে বোমা বর্ষণ করে খুন করতে পারে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া খেলনা চুক্তি করার পরেও প্রতিদিন নির্বিচারে খুন করতে পারে, ওয়েস্ট ব্যাংককে দখল করতে পারে, তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ইসরায়েল ওন্ট অ্যালাউ ব্যালট বক্স ইন দ্য ইস্ট জেরুজালেম, যে পূর্ব জেরুজালেম যেটা অলরেডি এই মুহূর্তে আইডিএফ এর বুটের আঘাতে ক্ষত বিক্ষত, সেই পূর্ব জেরুজালেমে ভোটের বাক্স কোনোভাবে পৌঁছতেই দেবে না ইসরায়েল, বাধা আসতে পারে। অন্যদিকে গাজা ইজ 90% ডেস্ট্রয়েড। গাজা যে সুসজ্জিত শহর ছিল, খান ইউনিস থেকে শুরু করে উত্তর গাজা পর্যন্ত যে বিস্তীর্ণ অংশ, সেখানে একটি বাড়ি, একটা মসজিদ, একটা স্কুল কিংবা বিশ্ববিদ্যালয় খাড়া নেই। সমস্তটাকে ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। তাই এই ধ্বংসভূমির ওপর কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন রয়েছে। এমনকি যে সমস্ত টেন্টে ফিলিস্তিনি জনতা বাস করছে, সেই টেন্টে বড়সড় আক্রমণ চালিয়ে পুরো ভোট প্রক্রিয়াকে বানচাল করে দেয় কিনা ইসরায়েল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। পসিবল হামাস অপোজিশন, এবং সব শেষের যে প্রশ্নটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এই ক্ষেত্রে হামাস যদি বেঁকে বসে, তাদেরকে যদি ভোটে অংশ করতে না দেওয়া হয়, পুরো নির্বাচনকে হামাস বানচাল করে দিতেও পারে। তাই নির্বাচন হওয়া এবং না হওয়া দুটোই কিন্তু একটা সরু সুতোর উপরে দাঁড়িয়ে আছে। যদি সমস্ত বাধাকে উপেক্ষা করে ফিলিস্তিনি জনতা সত্যি সত্যি এই নির্বাচনকে সার্থক এবং সফল করতে পারে, তারপরে কি ফিলিস্তিনের শান্তি ফিরে আসবে? ফিলিস্তিন কি সত্যি সত্যি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করতে পারবে? তবে এই সম্ভাবনা অনেক কম। কারণ 9ই জুলাই মেহমুদ আব্বাস যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন, ঠিক তার পরের দিনই জুম্মার নামাজের পর আল আকসা মসজিদের প্রধান ইমাম, ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইনকে অ্যারেস্ট করলো এই বর্বর আইডিএফ সেনা। কোথায়? পবিত্র আল আকসা মসজিদের মধ্যেই তাকে অ্যারেস্ট করে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। গতকাল রাত পর্যন্ত এই আইডিএফ সেনা শেখ মোহাম্মদ হুসাইন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে অ্যারেস্ট করে নিয়ে কোথায় রাখলেন, কেন অ্যারেস্ট করলেন, সেই বিষয়ে কোনো কিছু জানায়নি। একদিকে যখন মেহমুদ আব্বাসের দ্বারা নির্বাচিত এই গ্র্যান্ড মুফতি আল আকসা মসজিদের প্রধান ইমাম, সেই ইমামকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে আইডিএফ বুঝিয়ে দিল যে মেহমুদ আব্বাস যে স্বপ্ন দেখছেন,
আগামী দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রপতি হবার সেই স্বপ্নে জল ঢেলে দিতে পারে ইসরায়েল যে কোনো সময়। তার বড়সড় একটা হুমকি দিয়ে দিল এই গ্র্যান্ড মুফতিকে অ্যারেস্টের মধ্য দিয়ে। তাছাড়া ইতিমধ্যে ফিলিস্তিন 3 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এই ত্রিবিভক্ত ফিলিস্তিনের মাটিকে একসঙ্গে সংযুক্ত না করতে পারলে গাজা থেকে ওয়েস্ট ব্যাংক থেকে পূর্ব জেরুজালেম, এই 3-এর মধ্যে সমন্বিত করে সরকার চালানো প্রায় অসম্ভব। ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে যতক্ষণ না বন্দী করা যাচ্ছে, তাকে ধ্বংস করা যাচ্ছে, কোনোভাবেই ফিলিস্তিনের মাটিতে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা এক কথায় অসম্ভব। অপরদিকে এই মেহমুদ আব্বাস, তাকেও কিন্তু বিশ্বাস করা যায় না, কারণ এই মেহমুদ আব্বাস ফিলিস্তিনি সরকারের দয়া এবং অনুভূতি লাভের জন্য ইতিমধ্যেই তিনি শুরু করেছেন তার সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র। মাত্র 3 দিন আগে ইরান যখন মার্কিন হামলার বদলা নিচ্ছে, কুয়েত, বাহরাইন এবং জর্ডনে আক্রমণ চালিয়েছে মার্কিন ঘাঁটিগুলিতে, এই আক্রমণকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন মেহমুদ আব্বাস, যিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি, যে ফিলিস্তিনিদের হয়ে ইরান লড়াই করছে দীর্ঘদিন ধরে। সেই ইরানকেই তীব্র কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন মেহমুদ আব্বাস এবং সহানুভূতি ব্যক্ত করলেন এই সমস্ত দেশের সরকারের সঙ্গে, যাতে করে ইসরায়েল তাকে একটু ভালোবাসা দেয় এবং তাকে চেয়ারে বসে থাকার সুযোগ দেয়। তাই মেহমুদ আব্বাস দেশের মানুষের সঙ্গে গাদ্দারি যে করবেন না, ফিলিস্তিনি সাধারণ জনগণের বুকে যে ছুরি বসাবেন না, সে কথা কিন্তু বলা যাচ্ছে না। তাই ফিলিস্তিনের নির্বাচনের মাধ্যমে যদি আবারও এই মেহমুদ আব্বাসী রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই ক্ষেত্রেও ফিলিস্তিনি মানুষের সুখের খুব একটা সম্ভাবনা থাকছে না। আর উল্টো দিকে যদি হামাস এই নির্বাচনে অংশগ্রহণ করে, হামাস যে জয়ী হবে সেটা আগে থেকে বলে রাখা যায়। কিন্তু হামাস যদি জয়ী হয়, যেভাবে 2006 সালে হামাসকে সরকার গড়তে দেওয়া হয়নি এবং সরকারি কোনো দায়িত্ব দেওয়া হয়নি, একইভাবে এবারও মেহমুদ আব্বাস চেষ্টা করবে হামাসকে মন্ত্রিসভা গড়তে না দেওয়ার। ইসরায়েলের পক্ষ থেকে এই একই চেষ্টা থাকবে। তাই হামাস যদি জয়ী হয়, সেক্ষেত্রেও ফিলিস্তিনে কোনো সরকার তৈরি হবে কিনা সে নিয়েও থেকে গেল এক রাশ প্রশ্ন। ফিলিস্তিনি জনতার জন্য খুব একটা আশা রেখে যেতে পারলাম না এই আলোচনায়। ফিলিস্তিনি মানুষের জন্য সমবেদনা ও সহানুভূতি নিয়েই আমাদের এই আলোচনা শেষ করছি। সকল দর্শককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।